কমিটিতে আপনি কি আছে। মানে আপনার লোকজন এটা কি ছাড়া সাজেকের উপর হামলা করেছে কি না, আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়ে প্রভাব বিস্তার করেছেন, আপনি সরকারি প্রতিষ্ঠানে কেনাকাটায় কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে, এর প্রেক্ষিতে আপনাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে, সঠিক কিনা? একজন আলেম ওলামার লেবাস ধরে আছেন কিন্তু দুর্নীতি করছেন। 20তম এটা তো ব্যাচের ওখানে শেষ কর্মকর্তা হয়ে গেছে। যুগ্ম সচিব জনাব KM আলী আজম এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের কথা শোনা গেছে। জনাব সেগুলো জিয়াউদ্দিনের পক্ষে তিন পরবর্তীতে তিন কোটি সে টাকার 3 কোটি টাকার চেক পাওয়া গেছে, ওই ওই টাকা ডিসি নিয়োগের জন্য অগ্রিম টাকা হিসেবে সেখানে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই দুই হ্যাঁ, কর্মকর্তার সাথে আপনার ধর্ম মহরম সম্পর্ক আছে। 400 কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন এনসিটিপি সার, এটা তো একদম প্রতিষ্ঠিত, এটা তো সবার মুখে মুখে। কোনো ভূমিকা নেই। সচিবালয়ে এত কাজ কিসের আপনার? আপনি তো সচিবালয়ে আপনি ছাত্র প্রতিনিধি, তাও আপনি ছাত্র ছাত্র প্রতিনিধি কিভাবে হয়েছে সে নিয়েও প্রশ্ন আছে। সচিবালয় আপনি মোটামুটি প্রতিদিন সচিবালয়ে যাতায়াত, আপনি সেখানে কিভাবে যান, কার অ্যাক্সেস নিয়ে যান, কি অ্যাক্সেস নিয়ে যান সে নিয়ে প্রশ্ন আছে। আপনার বগুড়ায় আপনার নামের বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার, অনেক কিছু এই ধরনের এত প্রচার প্রসারের পেছনের যে আর্থিক যোগান, এটিও বা কোথায় আপনি পেয়েছেন? আপনার প্রফেশন কি, এই নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি শুধুমাত্র, আপনি পাজেরো গাড়ি ইউজ করেন যতটুকু, এই পাজেরো গাড়ি কিভাবে পেলেন? এত শুভাকাঙ্ক্ষী এত মানুষকে আপনি দান খয়রাত করেন, আপনার ভিডিও ভাইরাল হয়েছে। কোনো এই প্রশ্ন পাজেরো হতে গাড়ি পারে। কার? পাজেরো গাড়ি কি আপনার না? আসলে উম, বহিষ্কৃত তো সাময়িক, আবার তো ফিরে ফিরে আসার বা আহ ভালো মতো কাজ করার যথেষ্ট মানে সম্ভাবনা রয়ে গেছে সামনে। মানে তো কি আপনি আবারও ফিরে আসছেন এনসিপি তে? আমি তো এখনো নিজেকে এনসিপির বাইরে মনে করি না। এটা হুম। একটা প্রসেসই মনে করি, এবং ওই হুম। প্রসেসের মধ্যে দিয়েই আবার ইনশাল্লাহ মানে কি সাংগঠনিক কাজ। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে এগুলি কি সঠিক নয়, আপনি মনে করতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন? শতভাগ সঠিক নয়। যেমন আজকের ঘটনা যেটা হুম। আপনি বললেন, হুম। যে কোনো একজন ব্যক্তি তার নাম আহমদ সাব্বির নামে একজন ব্যক্তির কথা উল্লেখ করে প্রথম আলোতে আমি নিউজটা দেখলাম। ফেসবুক স্ক্রলিং করার সময় মূলত আমার সামনে আসছে হুম। যে সে বলতেছে যে আহ, সদ্য বহিষ্কৃত এনসিপির একজন নেতার আহ, চেলাপেলারা বা ছেলেপেলেরা এই আক্রমণটা করছে। হুম। মানে এখন আপনার আমার আপনার ছেলেপেলার আক্রমণ করেছে, এটাই বুঝিয়েছে, হ্যাঁ। এটাকে সে মানে নাম উল্লেখ না করে এই কথাটা সে বলছে। এখন হুম। এই মুহূর্তে তো সাময়িক বহিষ্কার হওয়া একমাত্র আমি আছি, আর অন্য কেউ নাই। তো সে আমাকে টার্গেট করে এই কথাটা বলতেছে, এটা বোঝা যাচ্ছে। হুম। অথচ আহ, তাকে অন্যতম একজন সংগঠকও বলা হয়েছে প্রথম আলোর মতো পত্রিকাতে। হুম। আমি আসলে মিডিয়াকে যথেষ্ট সম্মান দিয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো যে যথেষ্ট অনুসন্ধানী রিপোর্টের সংখ্যা বা সংবাদ পরিবেশনের সংখ্যা আগের চাইতে মনে হয় কমে গেছে। আমার হুম। চাইতে আরো বেশি আমাদের স্যার মহোদয় আছেন এখানে, ফরহাদ স্যার আছেন, উনি আরো ভালো বলতে পারবেন, ওনার অভিজ্ঞতা বেশি। আগে হুম। যেরকম অনুসন্ধানী রিপোর্ট হতো, যেমন তার ব্যাপারে শুনলাম যে যে ব্যক্তিটার রেফারেন্স নিয়ে আমাকে আমার ব্যাপারে কথা বলা হয়েছে, সে নাকি অল্প কয়েকদিন আগেই মানে 10-15 দিন আগে বাংলাদেশে আসছে প্রবাস জীবন থেকে। হুম। অথচ প্রথম আলোর মতো একটা পত্রিকা তাকে ওখানে অন্যতম এনসিপির বগুড়ার অন্যতম সংগঠক বলছে। হুম। আমি কখনো তাকে দেখিনি। রমজানের মধ্যে বেশিরভাগ সময় আমি বগুড়াতে ছিলাম, ওই সময় বগুড়া থেকেও আমি আপনার শোতে হুম। আসছিলাম, সাইফুল ভাই মনে আছে কিনা আপনার। হুম। 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 তো হ্যাঁ, তো ওই সময় কখনো দেখিনি, আগেও তার কোনো নাম শুনিনি। হুম। বাকি সে হয়তো এই 10-15 দিনে হয়তো অনেক ভালো কাজ করতেছে। আমি না না, যেহেতু সে ঠিক আছে, আর এসছে এবং এনসিপি তাকে না নেতা বানিয়েছে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তার না যে না অভিযোগগুলি আসলে সেগুলি। এনসিপির নেতা বানানোর তো একটা অবশ্যই সিস্টেম আছে, হ্যাঁ। এবং হুম। সেই অনুযায়ী পত্রপত্রিকাগুলোকেও সতর্কতার সাথেই পরিচিত করানো দরকার যে এই ব্যক্তিটা আসলে কে এনসিপি বা যদি কার তাকে কার নেতা কথাটা কি হিসেবে, ছড়াচ্ছে। এনসিপি যদি তাকে অনুমোদন দেয়, তাহলে পত্রিকাগুলো কি করা আছে? এনসিপি তো তাকে নেতা বানিয়েছে, আর পত্রিকা তো সেই রেফারেন্স দিবে, স্বাভাবিক। না আসলে বাংলাদেশের কোথাও 217 জন ব্যক্তি যে আমাদের মূল সেন্ট্রাল আপনি কমিটিতে কি আছে, মানে আপনার লোকজন এটা কি ছাড়া সার্জিসের উপর হামলা করেছে কি না সেই প্রশ্নটা আমার সরাসরি আমার জিজ্ঞেস করেন। আসলে লোকজন কারা আমি এটা জানতে চাচ্ছি। মানে আমার যারা আসলে হামলা করেছে লোকজন এরা কারা। কারা? এনসিপির দুই গ্রুপের মধ্যে, দুই গ্রুপ বলতে কে কার গ্রুপ? কারা কার আমি একটু করছে? আমি একটু বলি সাইফুল ভাই। সেটা হলো যারা আমার প্রোগ্রাম অনেকগুলি করছে, প্রশ্ন আছে, আপনি ছোট করে জবাব দিলে আমি হ্যাঁ, আরো অন্যান্য যারা প্রশ্নগুলি করবো। যারা 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 আজকে প্রোগ্রাম করছে তারাও হুম। এনসিপির, তারাও আমার সাথে কাজ করে, আমিও তাদের সাথে কাজ করি।
হুম। যেমন সাকিব মাহাদি সাহেব ওখানে ছিলেন, আরো যারা সেন্ট্রাল কমিটি যারা গেছেন তারা আমরা সবাই এক কমিটি মেম্বার। এবং আমি তো নিজে কষ্ট পাচ্ছিলাম যে আমি কেন যেতে পারতেছি না, কারণ যেহেতু সাময়িক একটা মানে আপনি অব্যাহতি বগুড়াতে চলতেছে। ছিলেন না আজকে? না, আমি তো ঢাকাতে, আমি তো আচ্ছা। বগুড়াতে, ঢাকাতে। আর যেহেতু আমি গত 3 দিন আগে আমার যে শোকজের ইটা ছিল, কাগজটা ছিল, এটা জবাবনামাটা জমা দিয়েছি। এবং স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত হয়তো আর সপ্তাহখানেক বা এরকম সময় লাগবে সমাধান হতে, তো ওই সময়টা পর্যন্ত আমি সাংগঠনিক কোনো কাজে থাকবো না। এটি আমাদের অব্যাহতি দেওয়ার উদ্দেশ্যটাই তো এটা। এই জন্য আমি সাংগঠনিকভাবে কারোর সাথে জড়িতও না এই মুহূর্তে। আর গত যে প্রোগ্রামটা হয়েছে সন্ধ্যার, আজকে বিকালের প্রোগ্রাম, ওই প্রোগ্রামের ব্যাপারে আমাকে 2 দিন আগেই সাকিব মাহাদি ভাই আমাকে জানিয়েছিলেন যে ভাই প্রোগ্রাম আমরা করতেছি, আপনি দোয়া করেন যাতে আমরা সুন্দর করে প্রোগ্রাম করতে পারি, আর আপনি ফিরে আসলে তো আবার আমরা একসাথে কাজ করব। আমি বললাম ঠিক আছে, আপনি ভালো করে প্রোগ্রাম করেন, ইনশাল্লাহ খুব ভালো একটা প্রোগ্রাম হবে। জি। বগুড়াতে তার এটা মানে প্রথম আপনি প্রোগ্রাম ওখানে ছিল। আপনার সম্পৃক্ততা নাই, এটা আমার আরো কোনো সম্পৃক্ততা নাই। তদন্তের তদন্তের দাবি রাখে। অবশ্যই আমরা জি, আরো সঠিক খবর এটা একটা পরবর্তীতে ভালো পাবো। আপনার কথা। বিরুদ্ধে কয়েকটা কয়েকটা বিষয় এসছে, আপনি খুব ছোট ছোট করে যদি সম্ভব হয় একটু বলবেন, প্লিজ এরপরে প্লিজ। আমরা আজকের প্রসঙ্গে আসছি। বিশেষ করে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়ে প্রভাব বিস্তার করেছেন আপনি, সরকারি প্রতিষ্ঠানে কেনাকাটায় কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে আপনাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে, সঠিক কিনা? আহ হ্যাঁ, ইনকিলাবের একটা খবরের অনুযায়ী এই এই কথাগুলো আসছে, সেই অনুযায়ী করা হয়েছে, ঠিক আছে। সঠিক মানে, কিন্তু আপনি এই অপরাধগুলির সাথে আপনি সম্পৃক্ত না, এই তো? বিলকুল আপনার না। আপনার বিলকুল না। বিলকুল না। হ্যাঁ, তা ইনকিলাব ইনকিলাব তাহলে কি অসত্য বলেছে? মানে ইনকিলাবের বিষয়টাকে আপনি ডিক্লাইন করছেন? হ্যাঁ, জানা ইনকিলাব গেছে। জান ইনকিলাবের সাথে কি আপনার কোনো শত্রুতা আছে? আমি আমি স্পেসিফিক বলি। হুম। শব্দগুলো, তাদের তাদের প্রথম মানে শিরোনামটাই দেখেন, সেটা হলো যে আহ, একজন লেবাসধারীর কাণ্ড। হুম। আমি প্রথমে এই শিরোনাম নিয়ে যদি কথা বলি তাহলে তো এই প্রোগ্রামের টাইম শেষ হয়ে যাবে। যদি না, কাউকে মানে লেবাসদারি প্রমাণিত, ডেফিনেটলি, মানে হয়তো আপনি একজন আলেম ওলামার লেবাস ধরে আছেন কিন্তু দুর্নীতি করছেন, এটাই না, এটাকে বলা হচ্ছে। আসলে না, আসলে আসলে এইটা এইটা বলে ভিতরের খবরগুলো তো ওইভাবে প্রকাশ করা উচিত ছিল না। যদি আমি কোনো সত্যি কোনো কিছু করে থাকি তাহলে তো স্পেসিফিক প্রমাণ আসা উচিত। আমি প্রথমেই বলি যে জেলা প্রশাসক নিয়োগের ব্যাপারে স্পষ্টভাবে উচ্চতর উপদেষ্টা মণ্ডলীর কমিটি গঠন হয়েছিল, তদন্ত হয়েছে, এবং ডক্টর আসিফ নজরুল সাহেব সেটার প্রধান ছিলেন, ওনারা সহ প্রেস সচিব শফিক সাহেব সহ। এটা প্রায় অক্টোবর কি নভেম্বর মাসের দিকেই তারা পরিপূর্ণ রিপোর্ট জমা দিয়ে সাংবাদিক সম্মেলন করছেন। এবং সব জায়গাতে এটা প্রচার প্রসারিত হয়েছে, ইনকেলাব নিজেও এটা রিপোর্ট করছে যে জেলা প্রশাসক নিয়োগের ব্যাপারে কোনো বহিরাগত বা অন্য কোনো বা ভিতরগত কোনো ধরনের এই দুর্নীতির তারা প্রমাণ পাননি। 20তম এটা তো ব্যাচের ওখানে শেষ কর্মকর্তা হয়ে গেছে। যুগ্ম 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 সচিব জনাব কে এম আলী আজম এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের কথা শোনা গেছে। জনাব সেগুলো জিয়াউদ্দিনের পক্ষে তিন পরবর্তীতে তিন কোটি সে টাকার 3 কোটি টাকার চেক পাওয়া গেছে। ওই ওই টাকা ডিসি নিয়োগের জন্য অগ্রিম টাকা হিসেবে সেখানে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই দুই কর্মকর্তার সাথে আপনার ধর্ম মহরম সম্পর্ক আছে। এগুলো এগুলো যে মিথ্যা, ওই রিপোর্টগুলোর মধ্যে এটা উল্লেখ আছে, কারণ ওই চেকটাই জাল ছিল। এবং ওই চেকের যে মালিক, সে কিন্তু গত সপ্তাহে সম্ভবত, আমি যদি ভুল না করি, ধরা পড়ছে অন্য একটা নারী কেলেঙ্কারি বা অন্য একটা কেসের কারণে। সে গত সপ্তাহে মনে হয় গ্রেপ্তার হয়েছে, তাকে এতদিন গ্রেপ্তার করতে পারে নাই। গত সপ্তাহে মনে হয় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করছে, আমি যতটুকু খবরের কাগজে পড়েছি। তো হুম। ওই চেকটাও যে একটা ভুয়া চেক ছিল সেটাও ওই রিপোর্টের মধ্যে প্রমাণ হয়েছে। এবং এই সমস্ত কথাগুলো কিন্তু উপদেষ্টা মহোদয়গণ ওই সময় ক্লিয়ার করছেন। এরপরে আবারও ওই পুরনো কথাগুলোকে উঠানো, এটা তো উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আমি কিছু মনে করি না। ইনকিলাবের সাথে সম্পর্ক আছে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু হুম। এই কথাটা যে প্রথম স্মরণ করাই দিল ঢাকা পোস্ট, হুম। তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে আনা উচিত কিনা যে এটা কেমন সাংবাদিকতা। 10 মিনিটের মধ্যে একটা লোকের সম্পর্কে খারাপ কিছু তথ্য দিয়ে দিলাম, 10 মিনিট 10 মিনিটের মধ্যে এটাকে আবার উইথড্র করে নিলাম, আর ওই খবরটা দেখা যাচ্ছে না। এই দশ এটা মিনিটের মধ্যে যুগান্তরের কথা বলছি যদিও আমি, হ্যাঁ। না, আমি বলছি হচ্ছে ঢাকা পোস্টের কথা। যুগান্তর তো প্রথমে রিপোর্ট করছে সেপ্টেম্বর মাসে, হুম। সেটা তারা সরায় নাই। আমি তাদেরকে বলছি আচ্ছা, না, কিন্তু 400 কোটি এ- টাকার কমিশন, 400 কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন এনসিটিপির সাথে, এটা তো একদম প্রতিষ্ঠিত, এটা তো সবার মুখে মুখে। হ্যাঁ, তো এটার প্রমাণটা আমার আসা উচিত তো।
যেরকম হচ্ছে ভুল হলেও মিথ্যা হলেও এই যে দুই তিনজন সচিবের সাথে সম্পর্ক, ছবি, এগুলো যেরকম ডিসি নিয়োগের ক্ষেত্রে আসছে এবং সেগুলোকে প্রমাণ হিসেবে অনেক সময় দেখানোর চেষ্টা করা হয়, কিন্তু বাকি এনসিটিভির ব্যাপারে একটা প্রমাণও তো কেউ হাজির করতে পারেনি। বরং আমি যেটা করছি সেটা হলো 10 তারিখে যখন এই খবরটা আসছে, তখন 11 এবং 12 তারিখে আমি যোগাযোগ করার চেষ্টা করছি জি, ডেইলি ক্যাম্পাস। জি। ডেইলি আ- আ- ক্যাম্পাস, আ- আমি শেষ করি প্লিজ, আমার হুম, সাহেব একটু শেষ করে দিবেন। হুম। আমি ঢাকা পোস্ট, ডেইলি ক্যাম্পাস, ইনকিলাবে তিনজনের নামে আমি মানহানির মামলা করছি, এবং সেখানে স্পষ্টভাবে লেখা আছে এই কথা যে যদি এটা তারা প্রমাণ না করতে পারে, তাহলে আমার নামে যে এই পরিমাণ সারা বাংলাদেশে একটা পারসেপশন তৈরি হয়েছে, এটাতে আমার মানহানি হয়েছে পারিবারিক, দলীয় এবং রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে 500 কোটি টাকার সে মানহানির মামলা আমি সেখানে করছি। সুতরাং আমি যদি ওই জায়গায় বোল্ড না থাকে, আমার আমার সৎ সৎ হওয়ার জায়গাতে, আমি এটা কখনোই করতাম না। বরং তারা এখন পিবিআই তদন্তের অধীনে আছে। আজকেও তারিখ ছিল, আজকেও আমি কোর্টে গিয়েছিলাম, আজকে ওটা তারিখ ছিল, কিন্তু তারা সেখানে ওইরকম ভাবে উপস্থিত হয় নাই। পিবিআই আরো তদন্ত করতেছে। আমি আশা করব পিবিআই তদন্তের মাধ্যমে এটা পরিপূর্ণ একটা সত্য বার্তা নিয়ে আসবে যে আমার এর সাথে কোনো ভূমিকা নেই। সচিবালয়ে এত কাজ কিসের আপনার? আপনি তো সচিবালয়ে, আপনি ছাত্র প্রতিনিধি, তাও আপনি ছাত্র ছাত্র প্রতিনিধি কিভাবে হয়েছে সে নিয়েও প্রশ্ন আছে। সচিবালয়, আপনি মোটামুটি প্রতিদিন সচিবালয়ে যাতায়াত, আপনি সেখানে কিভাবে যান, কার অ্যাক্সেস নিয়ে যান, কি অ্যাক্সেস নিয়ে যান সে নিয়ে প্রশ্ন আছে। আপনার বগুড়ায় আপনার নামের বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার, অনেক কিছু এই ধরনের আহ, এত প্রচার প্রসারের পেছনের যে আর্থিক যোগান, এটিও বা কোথায় আপনি পেয়েছেন? আপনার প্রফেশন কি, এই নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি শুধুমাত্র, আপনি পাজেরো গাড়ি ইউজ করেন যতটুকু, এই পাজেরো গাড়ি কিভাবে পেলেন? এত শুভাকাঙ্ক্ষী এত মানুষকে আপনি দান খয়রাত করেন, আপনার ভিডিও ভাইরাল হয়েছে। খুব বড় প্রশ্ন, কিন্তু ছোট করে আপনি এই পর্যায়ে শেষ করেন, এরপরে আমি অন্য প্রশ্নে যাচ্ছি, প্লিজ। আচ্ছা, আমি সচিবালয়ের কথাটা বলি। সচিবালয়ে আহ, মানে একজন অন্তত আহ, একজন যদি কোনো ব্যক্তি যদি দেশের কোনো বিষয় নিয়ে চিন্তা করে, ভালো কিছু নিয়ে চিন্তা করে, এবং সেই ব্যাপারে যদি ইনপুট দিতে চায় সে কোনো সচিবকে অথবা উপদেষ্টাকে বা মন্ত্রীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, তাহলে সে যেতে পারে। এটা আহ, মানে একটা সে যেতে স্বাভাবিক পারে, প্রক্রিয়া। আপনি সবচেয়ে বেশি জান। আপনি তো এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি, আপনি তো এই দায়িত্ব কিভাবে পেলেন আপনি? না, দায়িত্ব নেওয়া হয় নাই, এটাই তো সমস্যা। যদি জুলাইয়ের দায়িত্ব, জুলাইয়ের গণ অভ্যুত্থানের দায়িত্ব দেওয়ার পরে অভ্যুত্থান হইতো, তাহলে হয়তো আজকের আজকের প্রোগ্রামে আমি আপনি মানে এইভাবে এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণই করতে পারতাম না, বা এরকম ভাবে কথা বলতেই পারতাম না। হাসিনা আজকে আমাদের মাথার উপর থেকেই দিত। আমাদের গণ অভ্যুত্থানের তাহলে মানে অনুমতিদাতাকে, আমাদের বিপ্লবের অনুমতিদাতাকে, দেশ নিয়ে চিন্তা করবে একজন ব্যক্তি বা ভালো কিছু ইনপুট দেওয়ার জন্য যেতে পারবে না, এরকম কোনো কিছু নাই। বরং এটার জন্যই সচিবালয়ের ওয়েবসাইটের মধ্যে প্রত্যেক সচিব, উপদেষ্টা থেকে সচিব পর্যায়ে সবার নাম্বার পর্যন্ত দেওয়া আছে। অফিসিয়াল যে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করার সুযোগ আছে, ইনপুট দেওয়ার সুযোগ আছে। আমি সেই জায়গা থেকেই সচিবালয়ে যাতায়াত করেছি, এবং সেটা খুব বেশি না, হয়তো 4 বার কি 5 বার হবে আমার যতটুকু মনে আছে। সেটাকে যদি নিয়মিত বলা হয়, তাহলে নিয়মিত আসলে এটা তো গোয়েন্দা সংস্থা আছে, ই আছে, তাদের পক্ষ থেকে কোনো সময় কথা আসে নাই। বরং আমাদের বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে, যাদের নেতা কর্মীরা কি পরিমাণ সচিবালয়ের মধ্যে অবস্থান করে, এই হুম। কথাগুলো যদি আলোচনার মধ্যে আসে, তাহলে আরো ভালো হয়। এটা হলো সচিবালয়ের বিষয়। আশা করি এটাতে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে হচ্ছে টাকা পয়সার উৎস কি বা ই কি, আসলে রাজনীতিবিদদের টাকা পয়সার আহ, জিজ্ঞাসা করার ব্যাপারে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আহ, মানে যতখানি মানে সাইফুল ভাই, এটা আপনি না শুধু যে হুম, পরিমাণ প্রশ্ন মধ্যে জবাবদিহিতার মধ্যে রাখা হয়, হুম। সেইটা মনে হয় আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদদের রাজনৈতিক না, দলগুলো। বর্তমানে আপনারা আপনারা তো রাজনীতিবিদ এখন হয়ে ওঠেননি, আপনারা ছাত্র প্রতিনিধি। আপনারা দেখা যাচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাদের যথেষ্ট ভূমিকা ছিল, আপনারা সৎ থাকবেন, আপনাদের ব্যাপারে এসব কথা উঠার আচ্ছা, কোনো একজন প্রশ্নই সৎ আসে না। ব্যক্তি কি, করতে একজন পারতো সৎ ব্যক্তি কি অন্যান্য পাজেরো গাড়ি তুলতে পারে রাজনীতিবিদদের না? ব্যাপারে আমরা এগুলো শুনেছি, কিন্তু আপনাদের ব্যাপারে শুনতে পারবো না। আপনাদের তো এই কারণে আপনাদেরকে জনগণ, আপনাদেরকে আপনাদের পেছনে আন্দোলন করেনি, আপনাদেরকে সম্মান প্রদান করেনি, কিন্তু আপনারা এখন যা করছেন এই জন্য তো এই দেশকে আন্দোলন করে শেখ হাসিনা মুক্ত করেনি। আপনারা যেসব, একদম যদিও আপনি সঠিক, বলছেন আপনার কোনো একদম দায় নেই, সঠিক। কিন্তু আপনার এক- বিরুদ্ধে অভিযোগ তো উঠেছে, আর 10 জনের বিরুদ্ধে তো অভিযোগ ওঠেনি। না, এটা তো অভিযোগ না।
একজন একজন পাজেরো গাড়িতে উঠতেছে, এটা কি তার জন্য অভিযোগ হতে পারে? এটা তার জন্য প্রশ্ন পাজেরো হতে গাড়ি পারে। কার? পাজেরো গাড়ি কি আপনার না? না, আমার ব্যক্তি, আমার পাজেরো গাড়িটা আমার না, আমাকে আপনার একজন কোনো ব্যবহার গাড়ি করার আছে? জন্য দেয়। আপনার জি। কোনো গাড়ি আছে? না, আমার ব্যক্তিগত গাড়ি নেই। আমার ব্যক্তিগত গাড়ি নেই। আমাদের ফ্যামিলির গাড়ি আছে, কিন্তু আমার ব্যক্তিগত গাড়ি নেই। কিন্তু সেটা এটা না। এটা একজন আমাকে ঢাকাতে, যেহেতু আমার আব্বা মা বগুড়াতে থাকে, সুতরাং তারা তো আর এখানে অবস্থান করে না। তো আমি আমার ঢাকার মধ্যে কখনো কখনো ব্যবহার করছি। আর বিশেষ করে হচ্ছে ইয়াতে কি বলে, বগুড়ায় যখন সফরে গিয়েছি, তখন ওই গাড়িটা ব্যবহার করছি। ওই সময় ছবির মধ্যে এই গাড়িটা আসছে। আমি আর যতটুকু আপনি বলছেন বিলবোর্ড, ভাইয়া, আপনি বলছেন বিলবোর্ড এবং হচ্ছে 10টা বিলবোর্ডের মধ্যে, 10টা অধিকার পরিষদের বিলবোর্ডের মধ্যে একটা বিলবোর্ড পাওয়া যাবে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। এখন ওই একটাই কেন পাওয়া যাচ্ছে, এটাও যদি প্রশ্ন হয় এবং উত্তর দিতে হয়, তাহলে এতটুকু তো রাজনৈতিক স্ট্যান্ড। মানে মানে একেবারে কি তাহলে, যদি কোনো ব্যক্তির হালাল কোনো উপার্জন থাকে, অথবা তার, সে যদি খরচ করার জন্য সামর্থ্যবান হয়, তো তাহলে তো সে খরচ করতে পারে। কিন্তু সেটাকে যদি বাড়ায় বলা হয়, যদি খরচ করে 5 টাকা, আর বলা হয় যে হলো 500 টাকা, তাহলে তো একটু অতি বাড়াবাড়ি ছাড়া কিছু না। যে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আপনার কাছ থেকে আপনার মতামত, আপনাদের যারা ইয়াং রাজনীতিবিদরা আছে তাদের মতামত, কারণ বাংলাদেশকেও কোনো না কোনো ভাবে টানাটানি করছে ভারত। এখানে বাংলাদেশ তো আপনারা বা আমরা একটা জনবিস্ফোরণের মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছে, কিন্তু পাশে ভারতের বড় ধরনের হুমকি ধামকি দেখা যাচ্ছে। সেগুলিকেও মুক্ত করবার ক্ষেত্রে আপনারা কতটুকু ঐক্যবদ্ধ রয়েছেন? আমরা দেখেছি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সীমান্তে ভারতীয় ওই পক্ষ বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা একটু আগে যেটা যারা ফরাজ হোসেন বললেন, আপনার কাছে একটু শুনতে চাই ভারত পাকিস্তানের যুদ্ধকে কিভাবে অবজার্ভ করুন, খুব ছোট করে এই পর্যায়ে কথাগুলো বলে শেষ করবেন। ভারত এবং পাকিস্তানের এই ধরনের ঘটনা তো এর আগে হয়েছে, আমিও স্যারের সাথে একমত যে বর্তমান পরিস্থিতিতে এরকম ঘটনা হওয়া খুবই মানে মানে ওইরকম ভাবে হবেই না। বরং বিশ্ব ব্যবস্থাপনার যে অর্থনৈতিক অবস্থা এখন চলতেছে, সেই ক্ষেত্রে চায়নাই একটা বিশেষ বড় একটা ভূমিকা রাখবে এখানে, যে ওইভাবে যেন যুদ্ধটা ওইভাবে না আসে। যদিও চায়নার যে শুধু আহ, আহ, আ- মানে যে ইয়াটা আছে, আহ, ভারতের সাথে যতটুকু অংশ নিয়ে তাদের আহ, জায়গাগুলো রয়েছে, এটা ছাড়াও তাদের দক্ষিণ অংশে বা অন্যান্য দেশের সাথেও অনেক সমস্যা আছে, যে তারা নিজেরাও চাবে না যে হঠাৎ হুঠাৎ ভারতের সাথে কোনো কিছু করতে। বাকি আমাদের একটা, আমাদের বলতে আমার ব্যক্তিগত যেটাই, যে আহ, ভারত চেষ্টা করবে কোনো একটা পরিবেশ ঘোলাটে করার জন্য। তার দুইটা ফায়দা আছে এখানে। একটা ফায়দা হলো, তার হাতে এখন বাংলাদেশ নাই। এতদিন তারা বাংলাদেশকে এককভাবে নিয়ন্ত্রণ করত, তাদের একটা জি, শুনতে পাচ্ছি না। অঙ্গরাষ্ট্র হিসেবে চিন্তা করে কোনো না কোনো ভাবে পাকিস্তানের উপরে হুম। হচ্ছে আহ, একটা অবস্থা তৈরি করে, চিকেন নেক হোক, অথবা ওই নেপালের ওই সাইডটা হোক, অথবা ফেনী নদীর এই পাশটা হোক, যে কোনো এক সাইড দিয়ে তারা বাংলাদেশ হুম। দেশের উপরে যে কোনো একটা, ডক্টর ইউনূস স্যার আমাদের প্রধান উপদেষ্টা, শুনতে পাচ্ছেন সাইফুল ভাই? জি জি, শুনতে পাচ্ছি এখন, হ্যাঁ। হ্যাঁ, প্রধান উপদেষ্টা মহোদয় একটা সুন্দর কথা বলছেন পুলিশ সপ্তাহের মধ্যে, যে আমিও ওইটাই বলতে চাচ্ছি, যে আসলে আমরা কখনোই যুদ্ধ চাই না। পুরো দুনিয়ার কোথাও যুদ্ধ হোক, এটা আমরা কখনোই চাই না। বরং হুম। শান্তির বার্তা হিসেবে আমরা সবসময় শান্তির কথাই বলতে চাই। পরস্পর দেশগুলো নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে ব্যবসা বাণিজ্য, ট্যুরিজম, নিজেদের আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক এগুলো ঠিক রাখুক, এটাই আমরা চাই। কিন্তু উম, কিন্তু যুদ্ধ এমন একটা বিষয় যে আশেপাশের জিনিসকে আক্রান্ত করে। তো যদি একেবারেই আমরা প্রস্তুতি না নিয়ে রাখি, বাংলাদেশ যদি প্রস্তুতি না নিয়ে রাখে, চিন্তার মধ্যে এটা না রাখে, তাহলে কিন্তু এটা আত্মঘাতী হবে। এই জন্য আমি আশা করব আজকে যে কথাটা আসছে প্রধান উপদেষ্টা মহোদয়ের মুখ থেকে, ওইটাই হওয়া উচিত, যে বাংলাদেশের সমস্ত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাপনার খুব বেশি চৌকান্না থাকা দরকার। আরো বেশি প্রতিরক্ষা ব্যবস্থাপনা কিভাবে রাখলে যে কোনো অবস্থা মোকাবেলা করা যায়, সেটার চেষ্টা করা উচিত।